এটাতে আমি ব্যক্তিগতভাবে অভিভূত। প্রোগ্রাম থাকে, ট্রেন ধরা থাকে, বাস ধরা থাকে, দয়া করে এই জায়গাগুলো সঠিক পথে পরিচালিত হয়, এইটুকু প্রত্যাশা রাখবে আপনারা আমার বক্তব্য শোনার জন্য। সর্বদ্রষ্টা। আসসালামু আলাইকুম পাটতলী চট্টগ্রাম। অনুষ্ঠানে এই পর্যায়ে গণভোটের বিষয়ে অনুপ্রেরণা খতিব জৌনছড়ি কেন্দ্রীয় জামে মসজিদ এবং চেয়ারম্যান আর রহমান ইউনিভার্সাল একাডেমি। আমরা যেহেতু গণভোটের কথা হিন্দু মুসলমান বৌদ্ধ বা খ্রিস্ট গণভোট গণভোট দুর্নীতি দুঃশাসনার আমরা জানই ক্ষমতার অপব্যবহার আজ তা গণভোট 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 আজ অনেক জায়গায় দেখা যায় বিচ্ছিন্নভাবে কিছু মজলুম ভাষা হিসেবে ইংরেজি ও আরবিকে অন্তর্ভুক্ত করার জন্য সহযোগিতা দেখেছে। 10,000 টাকা ঘুষ দিতে হয়েছে, বাধ্য হয়ে প্রত্যেকের মসজিদে, সমাজে, গ্রামে সেটা আমরা প্রচার করব। সচিব এখানে উপস্থিত আছে, ধর্ম উপদেষ্টা বলেছেন, ইমাম মুয়াজ্জিন মুফতি হুমায়ুন কবির সম্মানিত সুধী এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য ছোটবেলা থেকে আমার বেড়ে উঠছি আপনাদেরকে সালাম দিতে অভ্যস্ত। আমরা বেড়ে উঠছি আমাদের নিজেদের মধ্যে যদি কিছু ভালো তথ্য একটু বেশি বলবেন। শুধুমাত্র নূহ আলাইহিস সালামের গল্প বা হযরত মুসা আলাইহিস সালামের গল্প। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আমার সম্মানিত ইমামগণ, শ্রদ্ধেয় আমন্ত্রণ জানিয়েছি ইসলামিক ফাউন্ডেশন বিভাগীয় প্রশাসনে গণভোটের প্রচার এবং সংসদ নির্বাচনে ভোটারদের উদ্বুদ্ধকরণের জন্য প্রচারের অংশ হিসেবে আপনাদেরকে এখানে আসবার জন্য অনুরোধ করা হয়েছে। আসলে ওইটা একটা উপলক্ষ মাত্র। গণভোটের প্রচার এবং ভোটারদের উদ্বুদ্ধকরণের ব্যাপারে প্রচার চালানোর জন্য আপনাদেরকে যে আসতে বলা হয়েছে সেটাকে আমি মনে করি অজুহাত। কী অর্থে অজুহাত? আপনাদের সঙ্গে এইখানে দাঁড়িয়ে আসলে দুটো উদ্দেশ্যে আপনাদের কাছে আমরা উপস্থিত হয়েছি। আপনাদের সঙ্গে আপনাদের কথাগুলো শোনার চেষ্টা করছি। আপনারা অসংখ্য প্রশ্ন পাঠিয়েছেন, তার কিছু কিছু আমি আমার বক্তব্যে অন্তর্ভুক্ত করার চেষ্টা করব। অনেকটাই আমার দেখার সুযোগ হয়েছে। এরপরেও খানিকটা সময় থাকলে সুনির্দিষ্টভাবে কিছু প্রশ্নের উত্তরও আমরা দেওয়ার চেষ্টা করব। কিন্তু দুটো কারণে আপনাদেরকে অনুরোধ করা হয়েছে। এর প্রথম কারণটা হচ্ছে যে সমাজে আপনাদের যে ভূমিকা, সেটা হচ্ছে মানুষ আপনাদের দিকে তাকিয়ে থাকে, আপনাদেরকে আস্থায় নেয়, আপনাদের বক্তব্যকে গুরুত্ব দিয়ে বিবেচনা করে এবং ইমাম শব্দটির আক্ষরিক অর্থেই যেটা নেতৃত্বের জায়গায় আপনাদের গ্রামান্তরে আপনাদের একটা অবস্থান আছে। সেই জায়গায় আমাদের মনে হয়েছে যে আমাদের সকলের যে দায়িত্বগুলো আছে সেগুলো আসেন আমরা সকলে মিলে একটু স্মরণ করি। এর প্রথমটা কি? প্রথমটা হচ্ছে আমাদের সকলের দায়িত্ব, কর্তব্য, দায় হচ্ছে আমরা আজকে এখানে আসলাম কিভাবে সেটা একবার স্মরণ করা। 2009 সাল থেকে 2024 সাল পর্যন্ত এদেশে যে কি নিপীড়নমূলক পরিস্থিতি তৈরি হয়েছিল তার সবচেয়ে বড় সাক্ষী আপনারা। বাংলাদেশের মানুষ নিপীড়িত হয়েছেন, নির্যাতিত হয়েছেন, গুম, খুন, হত্যা, বিচার বহির্ভূত হত্যা, অন্যায়ভাবে মামলার শিকার হওয়া, এসব কিছুরই আপনারা কেবল সাক্ষী নয়, আপনারা তার ভুক্তভোগীও বটে। ফলে আপনারা নিশ্চয়ই মনে করতে পারেন
যে আমরা দেখেছি কি করে জুলাই আগস্ট 2024-এর গণঅভ্যুত্থানে মানুষ প্রাণ দিয়েছেন, তরুণরা প্রাণ দিয়েছেন, রিক্সা চালক প্রাণ দিয়েছেন, ছোট দোকানদার প্রাণ দিয়েছেন, ইমাম মুয়াজ্জিনরা প্রাণ দিয়েছেন। তাদের এই যে প্রাণ দেয়া, তাদের যে অত্যাচার নিপীড়ন স্বীকার করা, এর অধিকাংশ মানুষ, অনেক মানুষ, হাজার হাজার মানুষ এখনো স্বাভাবিক জীবনে ফিরতে পারেনি, অনেকে হয়তো কোনোদিনই স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন না। শুধু জুলাই আগস্টে নয়, 16 বছর ধরে আমরা দেখেছি কি করে মায়ের বুক খালি হয়েছে। আমরা দেখেছি কি করে আমাদের বোনেরা অপেক্ষা করেছে তার ভাইরা ফেরত আসবে, স্ত্রী অপেক্ষা করেছে তার স্বামী ফেরত আসবে একদিন, কিন্তু ফেরত আসে নাই। এই যে গুম, হত্যা, নির্যাতন, যারা নিহত হলেন, যে মায়ের বুক খালি হলো, যে সন্তান তার পিতাকে দেখতে পারল না, তারা আমাদেরকে একটা দায়িত্ব দিয়েছেন। সে দায়িত্বটা হচ্ছে যেন আর কারো মায়ের বুক খালি না হয়, সেই রকম একটা ব্যবস্থা যেন আমরা করতে পারি। সেইটা মনে করার জন্য এই দায়িত্বটা যে আমাদের উপর অর্পিত হয়েছে, বেঁচে থাকার কারণে, আমাদের সকলের ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামে যুক্ত থাকার কারণে, বাংলাদেশের ভবিষ্যৎ তৈরি করার জন্য এই দায় আমাদেরকে এই বীর শহীদরা দিয়েছেন, তাদের পরিবাররা দিয়েছেন। আমরা যেন সেটা বিস্মৃত না হই, আমরা যেন ভুলে না যাই। আমরা এখানে আসলাম কিভাবে? তাদের রক্তের মধ্য দিয়ে আমরা এখানে আসলাম, তাদের প্রাণের বিনিময়ে আমরা এখানে আসলাম। সেইটাই স্মরণ করার জন্য। দ্বিতীয় আরেকটা বিষয়, বাংলাদেশের গত 54 বছরের ইতিহাস আপনারা জানেন। সেই ইতিহাসের মধ্যে আমরা বারবার দেখেছি, আমরা চেষ্টা করি, আমরা প্রাণ দেই, আমরা নির্বাচনে অংশগ্রহণ করার চেষ্টা করি, কিন্তু অপরাধীকে যখন তিনি ক্ষমা করেন, কার কথায় করেন? প্রধানমন্ত্রীর কথায় করেন। প্রধানমন্ত্রীর ক্ষমতার শেষ নেই। আমরা তিনটা নির্বাচনের নামে প্রহসন বললেও অনেক কিছু বলা, অনেক বেশি সম্মান করা হয়। এই কাণ্ডটা ঘটেছে কিভাবে? কাণ্ডটা ঘটেছে এই কারণে যে বাংলাদেশের যে নির্বাচন কমিশন তৈরি করার পদ্ধতি, সেখানেও লেখা আছে রাষ্ট্রপতি নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার এবং কমিশনারদের নিয়োগ দেবেন, কিন্তু সেটা করবেন কার পরামর্শে? লেখা নাই, আবার লেখাও আছে ওটা প্রধানমন্ত্রী বলে দেবেন। তো প্রধানমন্ত্রী যে নির্বাচন কমিশন তৈরি করবেন, সেটা নিরপেক্ষ হওয়ার কোনো কারণ আছে? কারণ তিনি তো রাজনৈতিক দল করেন, আগামীতে তিনি নির্বাচন করবেন। সেই ব্যবস্থা পরিবর্তন করার জন্য রাজনৈতিক দলগুলো আলাপ আলোচনার মধ্য দিয়ে একমত হয়েছে যে স্বাধীনভাবে যেন একটা স্বাধীন নির্বাচন কমিশন তৈরি করা যায়। সেটা করার পদ্ধতিটা কি? সেটা কে করবে? আপনাদের আমাদের প্রতিনিধিরা করবেন। জাতীয় সংসদে ক্ষমতাসীন দল, বিরোধী দল এবং অন্য যে বিরোধী দল আছে, তারা বসে কমিটির মাধ্যমে আলাপ আলোচনা করে যথাযোগ্য ব্যক্তিকে কমিশনার হিসেবে নিয়োগ দেবেন এবং তারা স্বাধীনভাবে কাজ করবেন। এইটাতে রাজনৈতিক দলগুলো একমত হয়েছেন। আপনারা রাজি আছেন? শুধুমাত্র নির্বাচন কমিশন না, আপনাদের মনে আছে যে 24-এর গণঅভ্যুত্থানের সূচনা কোথা থেকে হয়েছিল? কোটা সংস্কার আন্দোলন থেকে, তাই তো? 2018 সালে সেই আন্দোলন হয়েছিল। পরবর্তী সময় এইখানে কোটার বিষয়টা কি?
সরকারি কাজে কোটার ব্যবস্থাটা করা হয়েছিল কেন? অধিকাংশ ক্ষেত্রে এটা যে ভয়াবহভাবে অপব্যবহার করা হয়েছে কি কারণে? তার একটা অন্যতম কারণ হচ্ছে যে ক্ষমতাসীন দল তার নিজের লোকজনকে ওখানে বসাতে চেয়েছে বিভিন্ন সরকারি চাকরিতে, তাই তো? এখন এই যে আমাদের সরকারি কর্ম কমিশন, সেটাইটা মানলো কেন? মানলো তার কারণ হচ্ছে সরকারি কর্ম কমিশনও প্রধানমন্ত্রীর নিয়োগ দেওয়ার বিষয়। আমরা বলছি রাজনৈতিক দলগুলোর অধিকাংশ একমত হচ্ছে এইটাও বদলাতে হবে। কারণটা কি? কারণটা হচ্ছে যেন যোগ্যতা এবং মেধার ভিত্তিতে আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার ভাই, আপনার বোন যদি যোগ্যতা থাকে, মেধা থাকে, তারা যেন প্রতিযোগিতাটা করতে পারে। আপনি কষ্ট করে পিতা মাতারা তাদের শেষ সঞ্চয় দিয়ে বাড়ি ঘর জমি জমা বিক্রি করে যে সন্তানকে শিক্ষিত করছেন, সে একটা অন্যায় ব্যবস্থার কারণে এমনকি প্রতিযোগিতায় অংশ নিতে পারছেন না, সেটা রাখতে চান না? চান না? তাহলে বদলাতে হবে। বদলাবার ব্যবস্থা কি? তাহলে এমন একটা পদ্ধতি তৈরি করতে হবে যাতে করে এইভাবে সরকারি কমিশন গঠিত না হয়। দুর্নীতির কি অবস্থা আপনারা জানেন? কি পরিমাণ লুট হয়েছে 2009 থেকে 2024 সাল। কি কারণে? কারণ হচ্ছে দুর্নীতি ঠেকাবার কোনো পথ পদ্ধতিগতভাবে প্রাতিষ্ঠানিকভাবে করা হয় নাই। দুর্নীতি দমন কমিশনকে ব্যবহার করা হয়েছে বিরোধীদের দমন করার জন্য। আমার মাঝে মাঝে মনে হতো যে ওইটার নাম দুর্নীতি দমন কমিশন না রেখে বিরোধী দল দমন কমিশন বলাই ভালো। সরকারি দলের লোকজন কোটি কোটি টাকা পাচার করে দিচ্ছেন, দুর্নীতি দমন কমিশনের খবর হয় না। কারণটা কি? কারণটা হচ্ছে দুর্নীতি দমন কমিশন এইভাবেই নিয়োগ হয়েছে। কিন্তু শুধু দুর্নীতি দমন কমিশন আসলে ঠিক করলেই যথেষ্ট নয়। সেজন্য কি করতে হবে? সরকার যে টাকা খরচ করে সেই টাকার হিসাব চাইতে হবে। সরকার আসলে টাকা খরচ করে কার টাকা? আপনার টাকা, আমার টাকা, তাই তো? সরকারের তো কোনো টাকা নাই। সরকারের কোনো টাকা নাই। সরকারের দায়িত্ব হচ্ছে ম্যানেজারের মতো টাকা গুনে ঠিকঠাক মতো হিসাব করে খরচ করা। কারণ টাকা রাজস্ব আপনার কাছ থেকে আসে। দোকানে যান, ভ্যাট দেন, তাই নেন না? আয়কর দেন। এই যে টাকার হিসাব, সেটা কোথায় চাইবো আমরা? চাইবো, আমাদের প্রতিনিধিরা চাইবেন সংসদের মধ্যে চাইবেন। সেই জন্য সংসদের যে স্থায়ী কমিটিগুলো আছে তার মধ্যে যে 3টা কমিটি এই সব টাকা পয়সার হিসাব রাখতে পারে, প্রশ্ন করতে পারে, সেরকম 3টা কমিটির প্রধান হিসেবে বিরোধী দলের পক্ষ থেকে যেন সেগুলির সভাপতিত্ব নির্ধারণ করা হয়, সেই ব্যাপারে রাজনৈতিক দলগুলো একমত হয়েছেন এবং সেটাই আছে জুলাই জাতীয় সনদ। এখন কেউ কেউ আমাদের প্রশ্ন করেছেন যে ব্যালট, এইটা কি হ্যাঁ না ভোট দেওয়ার পরে কি ব্যবস্থা থাকবে? ব্যালট বাক্স একটাই থাকবে। আপনি ব্যালটটা বাক্সের মধ্যে ফেলার সময় কেউ আলাদা করে দেখছে না, কিন্তু বোঝার সুবিধার জন্য 2 রঙের 2টো ব্যালট আপনাকে দেয়া হবে। একটা সাদা, একটা গোলাপি রঙের। সাদাটার মধ্যে অনেক মার্কা থাকবে। আপনার পছন্দ মতো যাকে আপনার পছন্দ, সেটা দলের বিবেচনায় হোক, ব্যক্তির বিবেচনায় হোক, যে কোনো বিবেচনায় যাকে মনে চাইবে তাকে ভোট দেবেন। কিভাবে দেবেন? একটা মার্কার উপর সিল দেবেন, তাই তো? এখন ওই যে গোলাপি ব্যালট, সেইখানে কোথায় দেবেন? ওইটার মার্কা কি? ওইটারও একটা মার্কা আছে। সেই মার্কা হচ্ছে টিক চিহ্ন। ওর মধ্যে সিলটা দেবেন। আপনার যেমন মার্কা লোকের জন্য আছে, দলের জন্য আছে, গণভোটেরও মার্কা আছে। ফলে এটা বিভ্রান্ত হেন না। কেউ কেউ যদি বলে যে গণভোটের মার্কা নাই, কেউ কেউ আমাদের বলছেন যে ওখানে তো হ্যান্ড আর লেখা থাকবে। অনেকেই তো পড়ালেখা, স্বাক্ষর অর্থে পড়ালেখা করেননি।
তারা কি করে বুঝবেন? তাদের বোঝান, টিক চিহ্ন বুঝবে। যদি না দিতে চায় তাহলে ক্রস চিহ্ন আছে, কিন্তু টিক চিহ্ন তো আছে, ওইটাই মার্কা। কেউ কেউ এইটা একটু বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করেন, কেউ কেউ আবার আন্তরিক ইচ্ছা থেকেই জানতে চান যে ভাই গিয়ে কি বলবো, অমুকের তো মার্কা নিয়ে প্রার্থীরা আসবে, এখন আমি গিয়ে কি বলবো গণভোটের ব্যাপারে? আপনি গিয়ে বলবেন যদি আপনি একমত হন, আপনি বোঝেন, আপনি কনভিন্সড হন, আপনি যদি এই ব্যাপারে সম্মত হন, একমত হন যে আমরা এমন একটা বাংলাদেশ তৈরি করতে চাই যেখানে এই ব্যবস্থাগুলো বহাল থাকবে না, যেগুলো অন্যায্য তৈরি করে, তাহলে টিক চিহ্নে ভোট দিতে বলুন। আপনাদের কেউ বিরোধিতা করলে রাষ্ট্রযন্ত্র আপনাদের পাশে দাঁড়াবে, কিন্তু প্রথম কথা হচ্ছে যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করুন। কেউ প্রশ্ন করার অর্থ কিন্তু এই নয় তিনি আপনার বিরোধিতা করছেন। এদেশের জনসংখ্যার 1/3 35 বছরের নিচে যারা গণভোট দেখে নাই, নির্বাচন দেখে নাই, তাদেরকে সাহায্য করুন, তাদের উদ্বুদ্ধ করুন, ভোট দিতে উদ্বুদ্ধ করুন। কারণ কি? কারণ হচ্ছে এই ভোটের মধ্য দিয়ে তারা একই সঙ্গে একটা সংসদ যা সরকার তৈরি করবে এবং একটা ভবিষ্যৎ যার ভিত্তি হচ্ছে জুলাই সনদ। এই জুলাই সনদ দিয়ে আমি একটা কথা বলি, এটা ছাপা হয়েছে কালো কালিতে, কিন্তু এর প্রত্যেকটা অক্ষর রক্তবিন্দু দিয়ে লেখা হয়েছে, এটা মনে রাখবেন। আপনার ভাইয়ের, আমার ভাইয়ের, আমাদের সকলের, প্রত্যেকের ভাই বোন সন্তানের রক্তে তৈরি করা হয়েছে জুলাই সনদ। এইটা যে কোনো মূল্যে রক্ষা করার দায়িত্ব আমাদের, আমাদের সকলের। ফলে সেই জন্য আসুন আমরা সকলে মিলে চেষ্টা করি, মানুষকে বোঝানোর চেষ্টা করি যে এই সুযোগ যেন হেলায় না হারায়। অনেক প্রাণের বিনিময়ে, অনেক কষ্টের বিনিময়ে, অনেক নির্যাতন নিপীড়নের শিকার হয়ে আমরা এখানে এসেছি। আসুন আমরা সকলে মিলে, আপনার হাতে যে চাবি সেটা দেশের চাবি, দরজাটা খুলুন। সামনে এক অপরিমেয় সম্ভাবনার বাংলাদেশ, যেখানে আমরা সকলে মিলে চেষ্টা করব একটা ইনসাফ ভিত্তিক, জবাবদিহিমূলক, গণতান্ত্রিক ব্যবস্থা যেন তৈরি করা যায়। আমরা ফ্যাসিবাদকে পরাজিত করতে পেরেছি, আমরা অবশ্যই একটা সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে পারবো যদি আমাদের মধ্যে ঐক্য থাকে। সেই ঐক্য প্রতিষ্ঠা করুন, সেই জনগণের অংশগ্রহণ নিশ্চিত করুন, প্রত্যেকের দরজায় পৌঁছান। আপনারা নেতৃত্ব দিয়ে থাকেন, সেই নেতৃত্বের জায়গার থেকে আপনারা বলুন যা ন্যায্য, যা আমাদের জন্য ভবিষ্যৎকে সুন্দর সুষ্ঠু তৈরি করবে, সেই রকম ব্যবস্থার জন্য আসুন আমরা সকলে মিলে চেষ্টা করি। নিশ্চয়ই আমাদের সেই চেষ্টায় সাফল্য আসবে, সেই আশা করে আপনাদের সবাইকে আবার আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।